জন্মগত নাগরিকত্বর যে প্রশ্নটা এসছে, জন্মগত নাগরিকত্ব যেটা হলো আপনার এই এসআইআরের যে ফার্স্ট ফর্মটা দিচ্ছে, এই ধরুন এই যে ফর্মটা, এই ফর্মটার ফার্স্ট পেজটা তো সবাইকে দেওয়া হচ্ছে। এইটা দেখবেন সবাইকে এসআইআরের ফার্স্ট পেজটা দেওয়া হচ্ছে, কিন্তু এই সেকেন্ড পেজটাকে বিএলওরা এই সেকেন্ড পেজটা অনেক জায়গায় দিচ্ছে কিনা আমরা জানি না। জিজ্ঞাসা করলে বললে তারপর দিচ্ছে, জিজ্ঞাসা করলে বললে তারপর এই সেকেন্ড পেজটা দেওয়া হচ্ছে। এই সেকেন্ড পেজের যেটা মেন প্রশ্ন হলো জন্মগত নাগরিকত্ব। জন্মগত নাগরিকত্বর যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন সবসময় এসে থাকে যে এনআরসির প্রশ্নটা আসে এবং সিএ এর প্রশ্নটা আসে। এখানে যেটা বলা আছে যে জন্মগত নাগরিকত্ব আমাদের কনস্টিটিউশন। 2-3 দিন আগে কলকাতা প্রেস ক্লাবে একটা বই উদ্বোধন হলো। এই বইটা নাগরিকত্বের সারকথা। এই বইটা আমারই লেখা, যেটার মধ্যে বোঝানো হয়েছে যারা আরএসএসের ইতিহাস, যারা দেশভাগের নামে বাংলা ভাগ এবং যারা তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টির কার্যক্রম না বুঝতে পারবে, তাহলে আজকের এসআইআর বোঝার ক্ষমতা নেই। এই বইটা গবেষণাধর্মী বই। এই বইটার মধ্যে সমস্ত তথ্যগুলো আছে এবং যে সমস্ত একদম প্রখ্যাত অ্যাডভোকেট, যারা ভারতবর্ষের এবং কলকাতা শহরের হাইকোর্টের প্রখ্যাত মানুষরা এই বইটার সঙ্গে, যাদের সঙ্গে আলোচনা করে, যারা বইটার ভিতরে ঢুকে এই বইটাকে সহযোগিতা করেছিলেন, তাদের অন্যতম হচ্ছেন, যেমন সব্যসাচী চ্যাটার্জি যেমন আছেন, সেরকম অন্যতম হচ্ছেন ওমর ফারুক গাজী। ওমরদা, এই বইটার সম্পর্কে আজকে যেটা মনে হয়েছে যে 4.5 কোটি মানুষ, হিসাব করলে দেখা যাচ্ছে, চিরকালের জন্য বেনাগরিক হবে, অথচ মানুষ কিছুই বুঝতে পারছে না। এখন এই বইটার মধ্যে নাগরিকত্বের ইতিহাস, কেন দেশভাগ, কীভাবে হলো, কীভাবে ধ্বংস করলো, গোপন রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কী আছে, সবগুলো সব তথ্যের মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে, এগুলো দেওয়া, এবং এটা আমরা ভেরিফাই করেছি। মেন উদ্দেশ্য হলো যে জন্মগত নাগরিকত্বর যে প্রশ্নটা এসছে, জন্মগত নাগরিকত্ব যেটা হলো আপনার এই এসআইআরের যে ফার্স্ট ফর্মটা দিচ্ছে, এই ধরুন এই যে ফর্মটা, এই ফর্মটার ফার্স্ট পেজটা তো সবাইকে দেওয়া হচ্ছে। এইটা দেখবেন সবাইকে এসআইআরের ফার্স্ট পেজটা দেওয়া হচ্ছে, কিন্তু এই সেকেন্ড পেজটাকে বিএলওরা এই সেকেন্ড পেজটা অনেক জায়গায় দিচ্ছে কিনা আমরা জানি না। জিজ্ঞাসা করলে বললে তারপর দিচ্ছে, জিজ্ঞাসা করলে বললে তারপর এই সেকেন্ড পেজটা দেওয়া হচ্ছে। এই সেকেন্ড পেজের যেটা মেন প্রশ্ন হলো জন্মগত নাগরিকত্ব। জন্মগত নাগরিকত্বর যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন সবসময় এসে থাকে যে এনআরসির প্রশ্নটা আসে এবং সিএ এর প্রশ্নটা আসে। এখানে যেটা বলা আছে যে জন্মগত নাগরিকত্ব আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 5 to 11 এই নাগরিকত্বর প্রশ্নটা, মানে নাগরিক কারা, তারা 5 to 11 এটা বলা আছে। তারপর 1955 কে টার্মিনেশন হবে, কে নাগরিকত্ব থেকে বাদ যাবে, কে এর নাগরিকত্বের মধ্যে ইনক্লুড হবে, তাদের কথা বলা আছে। এবং সিএর 2019 সালের অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি যে কয়েকটা শ্রেণীর মানুষকে, যেমন যারা বাংলাদেশ থেকে এপারে এসছে, পাকিস্তান থেকে এসছে, তাদেরকে ধর্মীয় নির্যাতনের কারণে এসে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যে একটা রবোটে সেখানে মুসলিমদের নাম উল্লেখ করা হয়নি। এটা ইন্টেনশনালি করা হয়নি, মানুষকে বিভ্রান্ত করার জন্যে। এবার প্রশ্নটা হলো যে 2003 সালের সিএর একটা অ্যামেন্ডমেন্ট হয়। সেই অ্যামেন্ডমেন্টে তার আগে পর্যন্ত, মানে 1955 আগে পর্যন্ত সবাই নাগরিক ছিল। 2003 সালের সিএর অ্যামেন্ডমেন্টে যেটা আসে সেটা হলো যে এখানে ইল্লিগাল মাইগ্রেন্ট কারা, সেটার কথা 2003 সালের অ্যামেন্ডমেন্ট হয়, যেটা 2019 সালের অ্যামেন্ডমেন্টের আগে হয়। হ্যাঁ, এবার এই যে এসআইআরের মেন গল্পটা হলো এই জন্মগত নাগরিকত্ব। এই জন্মগত নাগরিকত্বটা 3 রকমভাবে হয়। একটা হলো, এখানে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, এই যে পিছনের ফর্মটা বলছো, এটা কি যাদের 2002 এর নাম নেই শুধু তাদের জন্য না? এইটাই হলো প্রশ্নটা। 2002 হলো একটা স্পেশাল ইন্টেন্সিভ আগে একটা হয়েছিল 2002 সালে, সেটাকে মিসগাইড করার জন্যে একই জিনিস নিয়ে আসছে, সেটা ঘুরপথে এনআরসি এবং সিএটাকে লাগু করার জন্যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং কেন এই প্রক্রিয়া, জন্মগত নাগরিকত্ব এই সেকেন্ড পেজের গল্পটা আপনারা যদি দেখেন
তাহলে এখানে 3টে ফেজে মানে জন্মগত নাগরিক আসছে। আমি একটু প্রশ্ন করি এই ব্যাপারে, আপনার কাছে সুবিধা, জনগণের আপনাদের সুবিধার জন্য আমি যেটা করছি যে দেখুন, আজ পর্যন্ত যা প্রচারিত সারা ভারতবর্ষে সেটা হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-র মধ্যে জন্মগ্রহণ করলে যে কেউ ভারতবর্ষের জন্মগত নাগরিক, এটা সবাই জানে। কিন্তু আমার যেটা গবেষণা সেটাই বুঝিয়েছি যে এটা ভুল কথা, কারণ সংবিধানে গবেষণার থেকে জিনিস হলো যেটা ল, মানে যে লটা এই বইতে বলা আছে, যেটা আমরা ভেরিফাই করে দেখেছি, সেটা হলো যে জন্মগত নাগরিকত্বের ক্ষেত্রে 26শে জানুয়ারি 1950 সালে ভারতবর্ষ মানে কনস্টিটিউশন এনাক্টমেন্ট হয়। তারপর থেকে 1 জুলাই 1987 পর্যন্ত যারা মানে ইরিসপেক্টিভ অফ মানে বিদেশি, ধরুন তাদের বাবা মা উভয় মানে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে পুরো ভ্যালিড ডকুমেন্টস নিয়ে এসছে, তারা যদি জন্মগ্রহণ করে তারাই নাগরিকত্ব পাবে। মানে বৈধ বিদেশিরা যে কেউ এলে হবে না, যে কেউ এলে পাবে না, বৈধ বিদেশিরা। তাহলে এই জায়গাটা আমার প্রশ্নটা থাকে, এই যে বৈধ বিদেশিরা যেটা এই ফর্মে যেখানে লিখছে, দেখুন ভারতের বাইরে জন্মগ্রহণকারী, তার মানে এটা বাংলাদেশ পাকিস্তানের কথা বলা হচ্ছে। বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। কজনের কাছে আছে আমি জানি না। 2, এটার মধ্যে বলছে, আরেকটা বলছে যারা নিবন্ধকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, ন্যাচারালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, মানে এই সার্টিফিকেটটা পেয়েছে। এই সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার লোকের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কম। তাহলে আমাদের কাছে হিসেব হচ্ছে যে তারা কেউ দেখাতে পারবে না। এবার সেকেন্ড যে পার্টটা আছে সেটা হলো বাইরে থেকে যারা বৈধ পথে 1950-এর 26শে জানুয়ারি থেকে 1 জুলাই 1987 পর্যন্ত যারা এখানে পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে এখানে এসছেন, দীর্ঘদিন ধরে আসছেন, তাদের বাচ্চা যদি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে তারা হলো নাগরিক ফার্স্ট। এবং এই ডকুমেন্টটা দেখি, এই ডকুমেন্টে বলছে 53-তে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে যে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসেনি তাহলে ইলিগাল মাইগ্রেন্ট। এবার এটা হলো ফার্স্ট পার্ট গেল। এবার সেকেন্ড পার্টের যেটা আছে সেটা হলো 1 জুলাই 1987, মানে 1987 সাল থেকে 3 ডিসেম্বর 2004 সাল পর্যন্ত তাদের মধ্যে হয় তার মা অথবা তার বাবা, যদি কেউ একজন বাংলাদেশি হয়ে এখানে আসেন, বৈধ বিদেশি, আর একজন এপারের লোক। হ্যাঁ, সেটা পরে আসছি। যদি বৈধ বিদেশি, ধরুন আমার মা হলো ভারতীয়, আমার বাবা যদি বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা নিয়ে না ছাড়াই এখানে আসে, তাদের ক্ষেত্রে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেটা হলো ইললিগাল মাইগ্রেন্ট। ঠিক আছে, সেটা কোন আইনে বলা হয়েছে? 2003 সালের সিএর অ্যামেন্ডমেন্টে আছে। আগে ছিল 1955-এর পরে মানে সময় পর্যন্ত সেটা ছিল যে সবাই নাগরিক, এখানে মানে বৈধভাবে যারা এসছে সবাই নাগরিক। কিন্তু 2003 সালে সিএর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো ইললিগাল মাইগ্রেন্ট কাদেরকে বলা হলো? ইললিগাল মাইগ্রেন্ট যারা কাঁটাতার পেরিয়ে নদী সাঁতরে পাসপোর্ট ভিসা ছাড়া এসে ভারতবর্ষে বসবাস করছেন এবং তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো কোনো রকমভাবে আইনি মানে বৈধ নয়। যেমন যদি আপনি ভোটার কার্ড দেখেন তাহলে ভোটার কার্ড হলো পরিচয়পত্র, যদি পাসপোর্ট দেখেন তাহলে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে বলছে মানে পাসপোর্ট হলো ট্রাভেল ডকুমেন্টস, মানে এ দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য একটা পরিচয়পত্র। আর আধার কার্ডের পেছনে তো লেখাই আছে যে আধার কার্ড নাগরিকত্বর পরিচয় নয়। তাহলে সেই সমস্ত জন্মগত লোকেদেরকে ওই ডকুমেন্টসগুলো দেখাতে হবে, ভেরিফাই করে বইটা লেখা হয়েছে। এটা হলো সম্পূর্ণরূপে ঘুরপথে এনআরসি এবং সিএকে চালু করার চেষ্টা করছে, মানুষকে 3rd গ্রেডেড সিটিজেনশিপ করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির এজেন্ডাকে প্রচার করার চেষ্টা করছে। আপনি যদি গোল ওয়ালেকারের উই আর আওয়ার নেশনহুড ডিফাইন বলে বলা হতে, তাদের প্রিফেক্সে লেখা আছে যে
যে ভারতবর্ষের যে সমস্ত মানুষ যারা মানে অ্যাপার্ট ফ্রম হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক করার জন্য চেষ্টা হচ্ছে। এবং এই যে এসআইআরে ঘুরপথে বহু সাধারণ মানুষ যারা বৈধ নাগরিক তারাও বাদ যাবে এবং তাদেরকে তৃতীয় ক্লাসের সিটিজেন বানানো হবে। এবং তাদেরকে এই সমস্ত আদানি আম্বানি যে সমস্ত যাদের বড় বড় কোম্পানি আছে, আপনারা ভাবছেন, আমরা ভাবছি যে মানুষ হয়তো খুব ইজিলি এটা মানে বিদেশিরা ধরা পড়বে, আমরা বেঁচে যাব, কিন্তু পরিস্থিতি সেটা নয়। একটা ভ্যাগাবন্ড লোক যার কোনো কাজ নেই, যার কোনো নাগরিকত্ব নেই, সে যদি এখন 100 টাকায় কাজ করে দেবে, কিন্তু আপনাকে তারা 5,000 টাকা দিয়ে, নাগরিক যারা আছে তাদেরকে 5,000 টাকা স্যালারি দেবে না। ফলে এই সময় কেন কম পয়সা যদি লেবার পায় তাহলে নেবে? কম পয়সা লেবার সব কাজগুলোই তো বন্ডেড লেবাররা করবে, যারা নাগরিক নয় তারা করবে। তাহলে এত লেখাপড়া শিখে তারা চাকরি পাবে না। আপনার কাছে একটা প্রশ্ন, একটা শেষ প্রশ্ন করি, যে তাহলে 50-এর পর থেকে আজকের তারিখ পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি বা যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, তারা সবাই এবং তাদের বাচ্চা কাচ্চা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট হবে। ইল্লিগাল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী। এটা সংখ্যাটা পশ্চিমবঙ্গে কম করে 4.5 কোটির বেশি হবে। আজকে দামাল বাংলার আমরা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একই কথা বলছি, 7 বছর ধরে কেউ আমাদের কথা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত আমি দামাল বাংলার পক্ষ থেকে আমি লেখক মানিক ফকির কলকাতা হাইকোর্টে এসে বিখ্যাত উকিলদের সঙ্গে আলোচনা করেছি। এই যে কালো কোর্ট এবং বিখ্যাত মানুষরা আছেন, এরা বললে যাতে বিশ্বাস করে, কারণ পলিটিক্যাল নেতারা কিচ্ছু জানে না, বেশিরভাগ সব মিথ্যা কথা বলেছে না জেনে। এবং আজকে এটা বলে দিন, এই আইনটা শুধুমাত্র হিন্দু মুসলমান নয়, মুসলিমদের ক্ষেত্রে খুব একটা সাইড এফেক্ট হবে বলে মনে হয় না। মুসলিমদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো সব এদেশেরই নাগরিক এবং তারা মানে অবিভক্ত ভারতবর্ষে তারা এখানেই আছেন। তাদের হয়তো নামের স্পেলিং ভুল হতে পারে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা মানে বাংলাদেশ, পাকিস্তান থেকে এপারে এসছেন এবং তার 2004 সালের পরবর্তী তার আগে যারা এসছেন তাদের ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হবে রিফিউজি বেল্টগুলো। যেখানে আপনি এখানে হাওড়ার আশেপাশে দেখবেন রেল কলোনির বহু জমি আছে যেখানে আমাদের রাজ্য সরকার দিদেন গভর্নমেন্ট তখন মানে রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের জন্য তাদেরকে জমি দিয়েছিল 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, 4 কাঠা করে। তাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট তাদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমাদের এই জমিতে তোমাদের থাকার কোনো অধিকার নেই, সিটিজেনশিপ ছিল না, সার্টিফিকেট ছিল না ওদের কাছে। ফলে তারাও আজ পর্যন্ত এটা কনফিউজড, কারণ দিদেন গভর্নমেন্ট তাদেরকে রিফিউজি রিহ্যাবিলিটেশন একটা ডিপার্টমেন্ট করে তাদেরকে জমি দিয়েছে যারা মানে পরবর্তীতে এসছে। কিন্তু 2003-এর অ্যামেন্ডমেন্টে ইল্লিগালি মাইগ্রেন্ট হয়ে গেছে সবাই, ফলে বিভিন্ন রকম নোটিশ ঢুকছে, মানুষ এখন শান্তিতে নেই। এটা আমার বলতে আমি একটা কথা বলে শেষ করছি, অনেক বড় হয়ে যাবে আপনাদের ভিডিও। যে একটা রাষ্ট্র পরিচালনা হয় বা আইন পরিচালনা, আইন তো একটা থাকে, পাশাপাশি থাকে রাষ্ট্রের যারা প্রধান রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি। ফলে আইনত মুসলমানদের ভয় কম। যারা অবৈধ পথে ভারতবর্ষে যে কজন মুসলমান এসেছিল তারা পুষব্যাক করছে, বাড়ি চলে যাবে, তারা কখনো নাগরিকত্ব চায়নি। কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী বিজেপির মূল এজেন্ডা এবং আদর্শ নীতি সেটা হচ্ছে মুসলমানদের তৃতীয় শ্রেণীর নাগরিক করা, মুসলমানদের ভারত থেকে তাড়ানো। ফলে যে কোনো রকমভাবে বানান ভুল, টাইটেল ভুল, অমুক ভুল, তমুক ভুল এসব করে মুসলমানদের এমন ফাঁসাবে যাতে তারা মামলা মোকদ্দমা করেও ঘটি বাটি বিক্রি করেও বাঁচতে না পারে। আইনত না হলেও মুসলমানরা, স্যার আমি ঠিক বললাম না ভুল বললাম? তো এই পুরো জিনিসটা আছে আজকে ওই ইহুদিদের মানে গল্পের মতো হবে সাধারণ মানুষকে, যে আমার পাশের বাড়ি থেকে লোক ধরে নিয়ে গেল, আমি জানতাম না যে ওটা ইহুদি, মানে আমি জানতাম ও ইহুদি, ফলে আমি তার দলের সঙ্গে মিশে নেই। আমি পাশের বাড়ি থেকে একটা লোক ধরে নিয়ে গেল যে জার্মানি, আমি জার্মানি নই, ফলে আমি যাইনি। তারপর যখন এত পরিমাণ এই সিটিজেনশিপ নিয়ে মানুষের মধ্যে কেওয়াস তৈরি হবে, এদেরকে তো আর পুশব্যাক করে পাঠাতে পারবে না। কিছু আছে যাদের পুরো কাগজপত্র নেই, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।
কিন্তু যারা কোর্টের বিচারাধীন থাকবে, যাদের ফরেনার্স অ্যাক্টে ট্রাইব্যুনালে যাদের মামলা হবে, তাদেরকে তো আর ডিটেনশন ক্যাম্পে পুরবে না, তাদের তো নাগরিকত্বের প্রশ্নটা চ্যালেঞ্জ হচ্ছে। তখন কি হবে? তখন আপনার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও মানে ওই যে ইললিগাল মাইগ্রেন্ট যে আছে, যারা বাংলাদেশি, যাদের কাগজপত্রে ওই জন্মগত অধিকারের প্রশ্নটা আসে, তাদেরকে ওই কম টাকায় শ্রমের বিনিময়ে কাজ করাবে। ফলে আপনাদেরও ক্ষতি হবে, আপনারাই এর প্রবলেমে পড়বেন। ফলে এই সমস্ত জিনিসটাকে যেভাবে মামলা মোকদ্দমা করার, যেভাবে প্রতিবাদ করার, যেভাবে আন্দোলন করার, সেটা করা উচিত। এই বইটা আপনারা কলকাতা কলেজ স্ট্রিটে পাবেন, যে কোনো দোকানে খোঁজ নেবেন। যারা সংগ্রহ করতে পারবেন না তারা আমাদেরকে ফোন করলে আমরা মানিক পিডিএফ ফকির মশাই ফোন করলেই পেয়ে যাবেন। বিনা পয়সায় আমরা পিডিএফ পাঠিয়ে দেবো।